পঞ্চম পর্ব। তখনও সূর্যোদয় হয় নাই, পূর্ব দিক রঞ্জিত হইয়াছে মাত্র। প্রমীলা আসিয়া নিদ্রিত সুরেন্দ্রনাথের গলা জড়াইয়া ধরিল। মাস্টারমশাই! সুরেন্দ্রনাথের অলস চক্ষু দুটি ঈষৎ উন্মুক্ত হইল। কি প্রমীলা? বর দিদি এসেছেন? সুরেন্দ্রনাথ উঠিয়া বসিল। প্রমীলার হাত ধরিয়া বলিল, চলো দেখে আসি। এই দেখিবার বাসনাটি তাহার মনে কেমন করে উদয় হইল বলা যায় না, এবং এতদিন পরে কেন যে সে প্রমীলার হাত ধরিয়া চক্ষু মুছিতে মুছিতে ভিতরে চলিল তাহাও বুঝিতে পারা গেল না। কিন্তু সে ভিতরে আসিয়া উপস্থিত হইল। তাহার পর সিঁড়ি বাহিয়া উপরে উঠিল। মাধবীর কক্ষের সম্মুখে দাঁড়াইয়া প্রমীলা ডাকিল, বরদিদি। বরদিদি অন্যমনস্ক হইয়া কি একটা কাজ করিতেছিল। কহিল, কি দিদি? প্রমীলা বলিল, মাস্টারমশাই। দুইজনে ততক্ষণে ভিতরে প্রবেশ করিয়াছে। মাধবী শশব্যস্তে দাঁড়াইয়া উঠিল। মাথার উপর এক হাত কাপড় টানিয়া একপাশে সরিয়া দাঁড়াইল। সুরেন্দ্রনাথ কহিতেছিল, বরদিদি, তোমার জন্য আমি বড় কষ্টে। মাধবী অবগুণ্ঠনের অন্তরালে বিষম লজ্জায় জিভ কাটিয়া মনে মনে বলিল, ছি ছি। সুরেন্দ্র বলিল, তুমি চলে গেলে? মাধবী মনে মনে বলিল, কি লজ্জা। মাধবী মৃদুকণ্ঠে কহিল, প্রমীলা, মাস্টারমশাইকে বাহিরে যাইতে বলো। প্রমীলা ছোট হইলেও তাহার দিদির আচরণ দেখিয়া বুঝিতেছিল যে কাজটা ঠিক হয় নাই। বলিল, চলুন মাস্টারমশাই। অপ্রতিভের মতো কিছুক্ষণ সে দাঁড়াইয়া রহিল। তাহার পর বলিল, চলো। বেশি কথা সে কহিতে জানিত না, বেশি কথা বলিতে সে চায় নাই। তবে সারাদিন মেঘের পর সূর্য উঠিলে হঠাৎ যেমন লোকে সেদিকে চাহিতে চায়, ক্ষণকালের জন্য যেমন মনে থাকে না যে সূর্যের পানে চাহিতে নাই, কিংবা চাহিলে চক্ষু পীড়িত হয়, তেমনি 1 মাস মেঘাচ্ছন্ন আকাশের তলে থাকিয়া প্রথম সূর্যোদয়ের সহিত সুরেন্দ্রনাথ পরম আহ্লাদে চাহিয়া দেখিতে গিয়াছিল। কিন্তু ফল যে এরূপ দাঁড়াইবে তাহা সে জানিত না। সেই দিন হইতে তাহার যত্নটা একটু কমিয়া আসিল। মাধবী যেন একটু লজ্জা করিত। বিন্দু দাসী নাকি কথাটা লইয়া একটু হাসিয়াছিল। সুরেন্দ্রনাথও একটু সংকুচিত হইয়া পড়িয়াছিল। আজকাল সে যেন দেখিতে পায় তাহার বরদিদির অসীম ভাণ্ডার সসীম হইয়াছে। ভগিনীর যত্ন, জননীর স্নেহ পরশ যেন তাহার আর গায়ে লাগে না, একটু দূরে দূরে থাকিয়া সরিয়া যায়। একদিন সে প্রমীলাকে কহিল, বরদিদি আমার উপর রাগ করেছেন তাই না? প্রমীলা বলিল, হ্যাঁ। সুরেন্দ্র কহিল, কেন রে? প্রমীলা কহিল, আপনি অমন করে বাড়ির ভেতর গিয়েছিলেন কেন? সুরেন্দ্রনাথ কহিল, যেতে নেই না। প্রমীলা কহিল, তা কি যেতে হয়? দিদি খুব রাগ করেছে। সুরেন্দ্র পুস্তকখানা বন্ধ করিয়া বলিল, তাই তো। তারপর একদিন দুপুরবেলা মেঘ করিয়া ঝড় জল আসিল। ব্রজরাজবাবু আজ 2 দিন হইল বাড়ি নাই, জমিদারি দেখিতে গিয়াছিলেন। মাধবীর হাতে কিছু কাজ ছিল না। প্রমীলাও বড় উপদ্রব করিতেছিল। মাধবী তাহাকে ধরিয়া কহিল, প্রমীলা, তোর বই নিয়ে আয়, দেখি কত পড়েছিস। প্রমীলা একেবারে কাঠ হইয়া গেল। মাধবী বলিল, নিয়ে আয়। বরদিদি, রাত্রিরে আনব, প্রমীলা বলিল। মাধবী বলিল, না, এখনই আন। নিতান্ত দুঃখিত মনে তখন সে বই আনিতে গেল। আনিয়া বলিল, মাস্টারমশাই কিছুই পড়ায়নি, খালি আপনিই পড়ে। মাধবী জিজ্ঞাসা করিতে বসিল। আগাগোড়া জিজ্ঞাসা করিয়া বুঝিল যে সত্যই মাস্টারমশাই কিছুই পড়ান নাই। অধিকন্তু সে যাহা শিখিয়াছিল শিক্ষক নিযুক্ত করিবার পর এই 3-4 মাস ধরিয়া বেশ ধীরে ধীরে সবটুকু ভুলিয়া গিয়াছে। মাধবী বিরক্ত হইয়া বিন্দুকে ডাকিয়া কহিল, বিন্দু, মাস্টারকে জিজ্ঞাসা করে এত কেন প্রমীলাকে এতদিন একটিও পড়াননি।
বিন্দু যখন জিজ্ঞাসা করিতে গেল, মাস্টার তখন প্রবলেম ভাবিতেছিল। বিন্দু কহিল, মাস্টারমশাই, বড়দিদি বলছেন যে আপনি ছোট দিদিকে কিছু পড়াননি কেন? মাস্টারমশাই শুনিতে পাইল না। এবার বিন্দু জোরে বলিল, মাস্টারমশাই। মাস্টারমশাই কহিল, কি? বড়দিদি বলছেন। তখন সুরেন্দ্র কহিল, কি বলছেন? ছোট দিদিকে পড়াননি কেন? সুরেন্দ্র অন্যমনস্ক হইয়া জবাব দিল, ভালো লাগে না। বিন্দু ভাবিল মন্দ নয়, এ কথা সে মাধবীকে জানাইল। মাধবীর রাগ হইল। সে নিচে আসিয়া দ্বারের অন্তরালে থাকিয়া বিন্দুকে দিয়া বলাইল, ছোট দিদিকে একেবারে পড়াননি কেন? কথাটা বার 2-3 জিজ্ঞাসা করিবার পরে সুরেন্দ্রনাথ কহিল, আমি পারব না। মাধবী ভাবিল, এ কেমন কথা? বিন্দু বলিল, তবে আপনি কি জন্য আছেন? সুরেন্দ্রনাথ কহিল, না থাকলে কোথা যাব? তবে পড়ান না কেন? বিন্দু জিজ্ঞাসা করিল। সুরেন্দ্রনাথের এবার চৈতন্য হইল। ফিরিয়া বসিয়া কহিল, কি বলছো? বিন্দু এতক্ষণ ধরিয়া কি কহিতেছিল তাহাই আবার আবৃত্তি করিল। সুরেন্দ্রনাথ তখন কহিল, সে তো রোজ পড়ে। পড়ে, কিন্তু আপনি দেখেন কি? বিন্দু জিজ্ঞাসা করিল। সুরেন্দ্রনাথ কহিল, না, আমার সময় হয় না। বিন্দু কহিল, তবে এ বাড়িতে কেন আছেন? সুরেন্দ্র চুপ করিয়া তাহা ভাবিতে লাগিল। বিন্দু কহিল, আপনি আর পড়াতে পারবেন না? সুরেন্দ্রনাথ কহিল, না, আমার পড়াতে ভালো লাগে না। মাধবী ভিতর হইতে কহিল, জিজ্ঞাসা কর বিন্দু, কেন এতদিন তবে মিছা কথা বলে আসছেন? বিন্দু তাহাই কহিল। শুনিয়া সুরেন্দ্রের প্রবলেমের জাল একেবারে ছিন্ন হইয়া গেল। একটু দুঃখিত হইল, একটু ভাবিয়া বলিল, তাই তো, বড় ভুল হয়েছে। এই 4 মাস ধরে ক্রমাগত ভুল? বিন্দু জিজ্ঞাসা করিল। সুরেন্দ্রনাথ কহিল, হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। তা কথাটা আমার তো মনে ছিল না। পরদিন প্রমীলা পড়িতে আসিল না। সুরেন্দ্রেরও তত মনে হইল না। তার পরদিনও আসিল না। সেদিনও অমনি গেল। তৃতীয় দিবস প্রমীলাকে না দেখিতে পাইয়া সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল, প্রমীলাকে ডেকে আনো। ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোট দিদি আর আপনার কাছে পড়বেন না। সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, কার কাছে তবে পড়বে? ভৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল, অন্য মাস্টার আসবে। বেলা তখন 9টা বাজিয়াছিল। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া 2-3খানা বই বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইল। চশমাটা খাপে পুরিয়া টেবিলের উপর রাখিয়া দিল। তারপর ধীরে ধীরে চলিয়া গেল। ভৃত্য কহিল, মাস্টারবাবু, এ সময় কোথায় যাচ্ছেন? সুরেন্দ্র কহিল, বড়দিদিকে বলে দিও আমি যাচ্ছি। ভৃত্য কহিল, আর আসবেন না? সুরেন্দ্রনাথ এ কথা শুনিতে পাইল না। বিনা উত্তরে ফটকের বাহিরে আসিয়া পড়িল। বেলা 2টা বাজিয়া গেল। তথাপি সুরেন্দ্র ফিরিল না। ভৃত্য তখন মাধবীকে সংবাদ দিল যে মাস্টার মহাশয় চলিয়া গিয়াছেন। মাধবী কহিল, কোথায় গেছেন? ভৃত্য কহিল, তা জানি না। বেলা 9টার সময় চলে যান। যাবার সময় আমায় বলে যান যে বড়দিদিকে বলো আমি চলে যাচ্ছি। মাধবী কহিল, সে কি রে, না খেয়ে চলে গেলেন? মাধবী খুব উদ্বিগ্ন হইল। তারপর সে নিজে সুরেন্দ্রনাথের কক্ষে আসিয়া দেখিল সব জিনিসপত্রই তেমনই আছে। টেবিলের উপর চশমাটি খাপে মোড়া রাখা আছে, শুধু বই কয়খানি নাই। সন্ধ্যা হইল, রাত্রি হইল, সুরেন্দ্রনাথ আসিল না। পরদিন মাধবী 2জন ভৃত্যকে ডাকিয়া কহিয়া দিল, তোমরা অনুসন্ধান করিয়া ফিরাইয়া আনিলে 10 টাকা পুরস্কার পাইবে। পুরস্কারের লোভে তাহারা ছুটিল, কিন্তু সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া কহিল যে কোনো সন্ধান পাওয়া গেল না। প্রমীলা কাঁদিয়া কহিল, বড়দিদি, তিনি চলে গেলেন কেন? মাধবী তাহাকে সরাইয়া দিয়া কহিল, বাইরে যা, কাঁদিস নে। 2 দিন 3 দিন
করিয়া যত দিন যাইতে লাগিল, মাধবী তত অধিক উদ্বিগ্ন হইয়া পড়িল। বিন্দু কহিল, বড়দিদি, তা এত খোঁজাখুঁজি কেন? কলকাতা শহরে আর কি মাস্টার পাওয়া যায় না? মাধবী ক্রুদ্ধ হইয়া বলিল, তুই দূর হ। একটা মানুষ একটি পয়সা হাতে না নিয়ে চলে গেল, আর তুই বলিস খোঁজাখুঁজি কেন? তার কাছে একটিও পয়সা নেই। তা কি করে জানলে? বিন্দু জিজ্ঞাসা করিল। মাধবী কহিল, তা আমি জানি, কিন্তু তোর অত কথায় কাজ কি? বিন্দু চুপ করিয়া গেল। ক্রমে যখন 7 দিন কাটিয়া গেল, অথচ কেহ ফিরিয়া আসিল না, তখন মাধবী একরূপ অন্ন জল ত্যাগ করিল। তাহার মনে হইত সুরেন্দ্রনাথ অনাহারে আছে। যে বাড়ির জিনিস চাহিয়া খাইতে পারে না, পরের কাছে কি সে চাহিতে পারে? তাহার দৃঢ় ধারণা সুরেন্দ্রনাথের কিনিয়া খাইবার পয়সা নাই, ভিক্ষা করিবার সামর্থ্য নাই। ছোট ছেলের মতো অসহায় অবস্থায় হয়তোবা কোনো ফুটপাথে বসিয়া কাঁদিতেছে, না হয় কোনো গাছের তলায় বই মাথায় দিয়া ঘুমাইয়া আছে। ব্রজরাজবাবু ফিরিয়া আসিয়া সব কথা শুনিয়া মাধবীকে কহিলেন, কাজটা ভালো হয়নি মা। মাধবী কষ্টে অশ্রু সংবরণ করিল। এদিকে সুরেন্দ্রনাথ পথে পথে ঘুরিয়া বেড়াইত। 3 দিন অনাহারে কাটিল। কলের জলে পয়সা লাগে না, তাই ক্ষুধা পাইলে পেট ভরিয়া জল খাইত। একদিন রাত্রে অবসন্ন শরীরে সে কালীঘাটে যাইতেছিল। কোথায় নাকি শুনিয়াছিল সেখানে খাইতে পাওয়া যায়। অন্ধকার রাত্রি, তাহাতে আবার মেঘ করিয়াছিল। চৌরঙ্গীর মোড়ে একখানা গাড়ি তাহার উপর আসিয়া পড়িল। গাড়োয়ান কোনো রূপে অশ্বের বেগ সংবরণ করিতে পারিয়াছিল। সুরেন্দ্র প্রাণে মরিল না বটে, কিন্তু বক্ষে ও পার্শ্বে প্রচণ্ড আঘাত পাইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেল। পুলিশ আসিয়া গাড়ি করিয়া হাসপাতালে লইয়া গেল। 4-5 দিন অজ্ঞান অবস্থায় অতীত হইবার পর রাত্রে চক্ষু চাহিয়া কহিল, বড়দিদি। কলেজের একজন ছাত্র, যে সে রাত্রে ডিউটিতে ছিল, শুনিতে পাইয়া কাছে আসিয়া দাঁড়াইল। সুরেন্দ্র কহিল, বড়দিদি এসেছেন? কাল সকালে আসবেন, ছাত্রটি উত্তর করিল। পরদিন সুরেন্দ্রের বেশ জ্ঞান হইল, কিন্তু বড়দিদির কথা কহিল না। প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করিয়া সন্ধ্যার সময় একজনকে জিজ্ঞাসা করিল, আমি হাসপাতালে আছি? সে উত্তর করিল, হ্যাঁ। সুরেন্দ্র কহিল, কেন? সে বলিল, আপনি গাড়ি চাপা পড়েছিলেন। সুরেন্দ্র কহিল, বাঁচার আশা আছে? সে কহিল, নিশ্চয়ই। পরদিন সেই ছাত্রটি কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনার আত্মীয় কেহ এখানে আছেন? সুরেন্দ্র কহিল, কেহ না। তবে সে রাত্রে বড়দিদি বলে ডাকছিলেন কাকে? তিনি কি এখানে আছেন? ছাত্রটি জিজ্ঞাসা করিল। সুরেন্দ্র কহিল, আছেন, কিন্তু তিনি আসতে পারবেন না। আমার পিতাকে সংবাদ দিতে পারেন? ছাত্রটি কহিল, পারি। সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলিয়া দিল। সেই ছাত্রটি সেদিন পত্র লিখিয়া দিল। তাহার পর বড়দিদির সন্ধান লইবার জন্য জিজ্ঞাসা করিল। এখানে স্ত্রীলোক ইচ্ছা করিলে আসতে পারেন, আমরা সে বন্দোবস্ত করতে পারি। আপনার জ্যেষ্ঠা ভগিনীর ঠিকানা জানতে পারলে তাকেও সংবাদ দিতে পারি। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করিয়া ব্রজরাজবাবুর ঠিকানা কহিয়া দিল। ছাত্রটি বলিল, আমার বাসা ব্রজরাজবাবুর বাড়ির নিকটেই। আজ তাকে আপনার অবস্থা জানাবো, যদি ইচ্ছা করেন তিনি দেখতে আসতে পারেন। সুরেন্দ্র কথা কহিল না, মনে মনে বুঝিল বড়দিদির আশা অসম্ভব। ছাত্রটি কিন্তু দয়াপরবশ হইয়া ব্রজবাবুকে সংবাদ দিল। ব্রজবাবু চমকিত হইলেন। বাঁচবে তো? ছাত্রটি কহিল, সম্পূর্ণ আশা আছে। বাড়ির ভিতর গিয়া কন্যাকে কহিলেন ব্রজবাবু, মাধবী, যা ভাবছিলাম তাই হয়েছে। সুরেন গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে। মাধবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিহরিয়া উঠিল। ব্রজবাবু বলিলেন, তোমার নাম করে নাকি
বর দিদি বলিয়া ডাকছিল। তুমি দেখতে যাবে? এই সময় পার্শ্বের কক্ষে প্রমীলা ঝনঝন করিয়া কি সব ফেলিয়া দিল। মাধবী সেই দিকে ছুটিয়া গেল। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, তুমি দেখে এসো, আমি যেতে পারবো না। ব্রজবাবু দুঃখিতভাবে ঈষৎ হাসিয়া বলিলেন, সে বনের পশু, তার উপরে কি রাগ করে? মাধবী কথা কহিল না। তবে ব্রজবাবু একাকী সুরেন্দ্রকে দেখিতে আসিলেন। দেখিয়া বড় দুঃখ হইল। কহিলেন, সুরেন, তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না? সুরেন্দ্র কহিল, সংবাদ দিয়েছি। ব্রজবাবু কহিল, কোনো ভয় নেই, তারা আসলেই একটা বন্দোবস্ত করে দেব। ব্রজবাবু টাকা কড়ির কথা চিন্তা করিয়া কহিলেন, বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও, যাতে তাদের এখানে আসার পক্ষে কোনোরূপ অসুবিধা না হয়, তা করে দেব। সুরেন্দ্র কথাটা তেমন বুঝিল না। বলিল, বাবা আসবেন, অসুবিধা আর কি আছে? ব্রজবাবু বাড়ি ফিরিয়া মাধবীকে সমস্ত সংবাদ জ্ঞাত করাইলেন। সেই অবধি নিত্য তিনি একবার করিয়া সুরেন্দ্রকে দেখিতে যাইতেন। তাহার উপর একটা স্নেহ জন্মিয়াছিল। একদিন ফিরিয়া আসিয়া বলিলেন, মাধবী, তুমি ঠিক বুঝেছিলে, সুরেনের পিতা বেশ অর্থবান লোক। মাধবী সাগ্রহে জিজ্ঞাসা করিল, কেমন করে জানলে? ব্রজবাবু কহিলেন, তার পিতা একজন বড় উকিল, কাল রাত্রে তিনি এসেছেন। মাধবী মৌন হইয়া রহিল। ব্রজবাবু কহিলেন, তাহার পিতা বলিলেন সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল। মাধবী জিজ্ঞাসা করিল, কেন? ব্রজরাজবাবু কহিলেন, তাহার পিতার সহিত আজ আলাপ হইল, তিনি সে কথা সমস্ত বলিলেন। এই বৎসর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সম্মানের সহিত সুরেন MA পাশ করিলে বিলাত যাইতে চাহিয়াছিল, কিন্তু নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া তাহার পিতা সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই, তাই রাগ করিয়া পলাইয়া আসিয়াছিল। সে ভালো হইলে তিনি বাটি লইয়া যাইবেন। নিঃশ্বাস রুদ্ধ করিয়া উচ্ছ্বসিত অশ্রু সংবরণ করিয়া লইয়া মাধবী বলিল, তাই ভালো। ইতি বরদিদি উপন্যাসের ৫ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।